দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের জাতীয় চিত্রশালার গ্যালারি 4-এ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী 2026। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে মোজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8টা 20 মিনিটে থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। জানো, ডিরেকশন আমার কাছে শুধু কাজ না, আমার দর্শন। আমি না এই দেশকে, সমাজকে, এদেশের রাজনীতি সবকিছু সিনেমার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। আব্বার এই সময় তোমার পাশে থাকা উচিত ছিল। আর আব্বা কি না আমাকেই বোঝালো আমার পড়াশোনার নাকি ক্ষতি হবে তোমার পেছনে এখন টাকা খরচ করলে। তোর বাবা ঠিকই করেছে। কিভাবে ঠিক করেছে চাচ্ছু? তুমি তার বড় ভাই, তুমি আমাদের জন্য কত কিছু করেছো। আমার স্কুলের ফি, আমার কোচিং, বই খাতা সবকিছু তুমি দেখেছো। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। স্ক্রিনে আমরা চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে। বলতে হবে কোন ছবিটি আলাদা কিংবা বেমানান। জান্নাতুল ফেরদৌসি পরিবার। বিডি জবস। কেন? এটা হচ্ছে একটা জব সাইট আর বাকিগুলো সোশ্যাল মিডিয়া। রাত 11টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও অভিনেতা পলাশ লোহ। শুভ সকাল দাদা। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। কাজের সাথে থাকলে আমরা মনে হয় খুব ভালো থাকি, তার মানে ভীষণ রকম ব্যস্ত সময় পার করছেন নিশ্চয়। হ্যাঁ, যেহেতু কাজ, গান এবং অভিনয় নিয়ে, সুতরাং কাজের সাথেই আছি এবং মোটামুটি কিছুটা ব্যস্ততা তো যাচ্ছেই। গানকে ঘিরে কি ধরনের ব্যস্ততা আছে? কারণ আপনি গান লিখেন, শুরু করেন, সঙ্গীত পরিচালনা করেন, নিজে গান গেয়ে থাকেন, মানে কোন ক্ষেত্রে, কোন মাধ্যমে ব্যস্ততাটা বেশি? বিশেষ করে আমার গাওয়ার এবং আমার নিজের সুর এবং সঙ্গীত পরিচালনা করার কাজটা একটু বেশি। লেখালেখির কাজ খুবই কম, আর অভিনয়ের কাজটাও পাশাপাশি করে যাচ্ছে আর কি, চলে যাচ্ছে। এর মধ্যে বেশ কিছু নতুন গান রিলিজ হলো এবং নতুন গান রিলিজ হবার অপেক্ষায় আছে, সেগুলো সম্পর্কে একটু জানি যে একদম সাম্প্রতিক সময়ে নতুন কি গান রিলিজ হলো? নতুন রিলিজ হয়েছে যেহেতু কিছুদিন আগে আমাদের পহেলা বৈশাখ গেল, তো বৈশাখ উপলক্ষে একটি গান, ডুয়েট গান আমি এবং শিল্পী সুজানা রূপা ডুয়েট গিয়েছি। গানটি লিখেছেন গীতিকবি রুস্তম মল্লিক। তো এই গানটি রিলিজ হলো রিসেন্টলি। আর তার আগে রিলিজ হলো কোন প্ল্যাটফর্মে? সেটা হচ্ছে মিউজিক ভিশন নামে একটা চ্যানেল। আর আরেকটি গান রিলিজ হয়েছে আমার সলো গান, সেটি HM ভয়েস নামে একটি চ্যানেল। গানটির গীতিকার শেখ নজরুল এবং সুর আমার করা। জীবনের চুক্তিনামা শিরোনামে গানটি। আচ্ছা। তো এরকম তার আগে আবার কয়েকদিন আগে একটা ঈদের গান রিলিজ করলাম, 4জন শিল্পী মিলে গিয়েছি আমরা, সেটা রিলিজ করলাম। আর এর মধ্যে অনেকগুলো গান রেকর্ড হয়েছে। আচ্ছা। ডুয়েট গান রেকর্ড হয়েছে, পাশাপাশি সলো রেকর্ড হয়েছে, কিন্তু কিছু শুটিং হয়েছে, কিছু শুটিং বাকি আছে, মানে মিউজিক ভিডিওর কাজ বাকি আছে এবং রিলিজের অপেক্ষায় আর কি অনেকগুলো গান।
সোলো গান একটি বললেন যে একটি সোলো গান আপনার নিজের একেবারে একক, আরেকটি হচ্ছে ডুয়েট গান, আরেকটি হচ্ছে 4 জন মিলে একসাথে। হ্যাঁ। কোনটার রেসপন্স বেশি সবচেয়ে? রেসপন্স পেয়েছি যেটা হচ্ছে আপনার বৈশাখ নিয়ে যে গানটি হ্যাঁ। এসেছে, ওই গানটি ডুয়েট গান যেটার কথা ডুয়েট বলছিলেন। গান যেটি, হ্যাঁ। কোন একটি গান গাইবার আগে বা রেকর্ডিং এর আগে আপনার প্রস্তুতি কেমন থাকে, মানে কিভাবে আপনি নিজের রিহার্সালটা করে আসেন? প্রথম যদি গানটির গীতিকার সুরকার অন্যজন হয়, কোম্পানির কেউ হয়, তখন গানটি আমাকে যখন ট্র্যাক বানিয়ে আমাকে পাঠানো হয়, পাঠানোর আগে একদিন বা দুদিন আগে অসংখ্যবার গানটি শুনে গানটির কথা এবং সুর মানে আত্মস্থ করে ফেলি আর কি, যেন রেকর্ডিংয়ে গিয়ে যেন আমার প্রত্যেকটা শিল্পী কিন্তু নিজস্ব গায়কই আছে, অবশ্যই। তো যেন আমার গায়কিটা আমি সেভাবে ফলাতে পারি, সেটার জন্য যে সময়টা দরকার সেই সময়টা একদিন বা দুদিন আগে ট্র্যাকটা পাওয়ার পরেই শুরু হয় আর কি। তো ওভাবেই প্রস্তুতি নিয়ে প্রচুর শুনি গানটা, শুনে আত্মস্থ করার পর স্টুডিওতে যে তখন গাইতে তো আর 10-15 মিনিটের বেশি সময় লাগে না। হ্যাঁ, মানে নিজে যদি তৈরি থাকে তাহলে সেটা ডেলিভার করতে খুব একটা আবার সময় লাগে। এমন অনেক গান থাকে যেগুলো গান আগে ট্র্যাক দেওয়া হয় না, ওখানে স্টুডিওতে যে শুনে 2 লাইন শুনি আবার 2 লাইন গেয়ে দেই, এরকম করে আধা ঘন্টার মধ্যে গান গাওয়া শেষ। এটা কঠিন বলে মনে হয় না সাথে সাথে শুনে? কঠিন মনে হয় না, কারণ এটাতে অভ্যস্ত হয়ে গেছি তো। কিন্তু ওইটাতে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে যে আপনার একটা গান তো শুনে ভিতরে আসলে একটা ফিল একটা ব্যাপারটা কাজ করে বেশি, কিন্তু সরাসরি গিয়ে দিয়ে ওই ফিলটা আসলে এতটা না আসলে কিছুটা আসে, করা যায় না খুব অল্প সময়। এখন তো দাদা দেখছি যে অনেকেই নাটকের গানেও কাজ করছে, আপনার ক্ষেত্রে কি সেই ব্যস্ততা আছে? ব্যস্ততা নেই, তবে মাঝে মাঝে কিছু নাটকের গান গেয়েছি। এর মধ্যে বেশ কয়েকটা নাটকের নামগুলো আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে কিছু নাটক রিলিজ হয়েছে, আর কিছু গান গেয়েছি, সেগুলো সামনে রিলিজ হবে আর কি। নাটকের গানে কণ্ঠ দেওয়া এবং নিজের যখন গান হয়, মানে ধরুন মিউজিক ভিডিওতে তো আপনাকে দেখা যায়, কিন্তু নাটকের গানে তো আর আপনাকে দেখা যাচ্ছে না, সুতরাং এটা আইডেন্টিফাই মানুষ করতে পারে কিনা আপনার যারা শ্রোতারা রয়েছে যেটা পলাশ দার গাওয়া? ম্যাক্সিমাম শিল্পী যারা আসলে নিজের ভয়েসে গান গাইতে পছন্দ করেন, তাদের কিন্তু ওই ভয়েসটা আস্তে আস্তে মানুষের কানে লেগে পরিচিত হয়ে যায়। যেমন আমরা কুমার শানুর কণ্ঠ শুনলে বলে দিতে পারি কুমার শানু গেয়েছে, যেমন আমরা আমাদের কুমার বিশ্বজিৎ দার গান শুনলে বলে দিতে পারি যে ওনার গান। তো আমাদের জায়গাতেও আমরা মানে যারা নিয়মিত গানের সাথে যুক্ত আছি, প্রচুর গাইতে কণ্ঠটা যখন বসে যায় মানুষের কানে, তখন বলে দিতে পারে যে এই গানটা তো, এই গলাটা তো ওনার। তবে সেটার জন্য নিজস্বতা থাকতে হবে, আরেকজনকে ফলো করছি তার মতো করে গাইছি, তখন নকলের টেন্ডেন্সি থাকলে তখন নিজস্ব গলা তৈরি হবে না, স্বকীয়তাটা তৈরি হয় না। এটি গান শুনে দাদা এখন আপনার কণ্ঠে? হ্যাঁ, শুনতে পারি। কোন গানটি শুনছেন? আমার মৌলিক কোনো গান শোনাই, যেটা খুব নতুন গান শুনছে কি আমরা? নতুন, হ্যাঁ, এখনো রিলিজ হয়নি। ঠিক আছে। এই গানটি ডুয়েট গেয়েছি, গানটি গেয়েছেন শিল্পী চম্পা বণিক এবং আমি ডুয়েট গেয়েছি। এই গানটি অল্প একটু শোনাই। সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস এবং লিখেছেন গৌরপদ বসু। কতদিন আগে এটা রিলিজ হয়েছে? খুব রিসেন্টলি, রিলিজ হয়নি, মানে রেকর্ড হয়েছে। ও আচ্ছা, রেকর্ড হয়েছে, আনরিলিজ ট্র্যাক তার মানে। শুনি। তুমি নাই আমায় বাসলে অনেক ভালো, আমি একটু পেলে খুশি হব তোমার চোখের আলো। তুমি নাই আমায় বাসলে অনেক ভালো, আমি একটু পেলে খুশি হব তোমার চোখের আলো। নাই বা তুমি রাখলে হাতে হাত, এমন মধুর জোছনা মাখা রাত। নাই বা তুমি রাখলে হাতে হাত, এমন মধুর জোছনা মাখা রাত। একটু পাশে বসতে দিও, সেই তো অনেক ভালো। একটু পাশে বসতে দিও, সেই তো অনেক ভালো। তুমি নাই বা আমায় বাসলে অনেক ভালো, আমি একটু পেলে
খুশি হব তোমার চোখের আলো। বাহ, গানের কথাগুলো এবং সুরটা ভীষণ সুন্দর। দাদা, আসলে এখন তো আসলে অনেকে অনেক রকম ভাবে কাজ করছে এবং মেইন প্ল্যাটফর্মটা হয়ে গিয়েছে যে কোনো একজন সঙ্গীত শিল্পীর জন্য নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেগুলোর মাধ্যমে শ্রোতাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে এবং এখন তো শুধুমাত্র শ্রোতা না, শ্রোতাদের সাথে দর্শকরাও যুক্ত হয়েছেন। আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করা হচ্ছে? আপনি তো বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বলছিলেন, কিন্তু নিজের ইউটিউব চ্যানেল বা পেজের জন্য কি কাজ করছেন কিনা? নিজের ইউটিউব চ্যানেল করা হয়নি, কারণ নিজের ইউটিউব চ্যানেল করতে গেলেও সেখানে একটা ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। অবশ্যই। যেহেতু এখন প্রচুর ইউটিউব চ্যানেল, এত ইউটিউব চ্যানেল, যার এবং ফলে প্রতিদিনই অসংখ্য ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য প্রচুর গান রিলিজ হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেলকে যে যত মানে চাকচিক্যময় করতে পারে সেটার ভিউটা বেশি আসে। এবং সেজন্য আপনার বিশেষ করে যাদের স্টুডিও আছে, যেসব কম্পোজার বা সুরকারদের স্টুডিও, নিজস্ব স্টুডিও আছে, তাদের জন্য একটু সুবিধা হয়, কারণ সেখানে নিজে আপলোড দেওয়ার মতো গান নিজে কম্পোজ করার একটা ব্যাপার হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমার এখনো করা হয়নি, তবে পরিকল্পনা নিশ্চয়ই আছে। বিভিন্ন কোম্পানির গান করছি নিয়মিত, এটাই আর কি। অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে বা একটু জানতে চাইবো যে এর মধ্যে কি কি কাজ করলেন? ধারাবাহিক নাটকে কাজ করতেন একটি ধারাবাহিকের কাজ করছি বলতে শুটিং শেষ করলাম। বিটিভির একটি ধারাবাহিক জল জোছনা, নাটকটির রচনা পরিচালনা করেছেন সোহেল আরমান। তো ওটার কাজ শেষ করলাম। আমরা নবাবগঞ্জের একটি পুরাতন বাড়িতে সেটির শুটিং করলাম। সেটি অলরেডি অন এয়ার চলছে, প্রচার চলছে আর কি বিটিভিতে। আপনার ক্যারেক্টারটা সম্পর্কে জানতে চাইবো, কি চরিত্রে কাজ করা হলো এবার? আমার ক্যারেক্টার হচ্ছে এখানে যিনি হিরোইনকে আমি খুব পছন্দ করি। আমি শহরের একটি ছেলে, নায়িকাকে পছন্দ করি, কিন্তু নায়িকা পছন্দ করে গ্রামের আরেকটি ছেলে, হিরোকে। তো আমি আমার মনের মধ্যে কূট চিন্তা, আমি সবসময় ওকে বোঝাই যে তুমি যাকে খুঁজছো, হিরোটাকে সে খোঁজে, ওকে খুঁজে কোনো লাভ নেই, ও তো মানসিকভাবে অসুস্থ। আমি একটা ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, তুমি আমাকে দেখো তোমাকে এত পছন্দ করি। কিন্তু সে এগুলোকে পাত্তা দেয় না, সে আমাকে ফ্রেন্ডের মতোই দেখে। তো তার সাথে আমি তার গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যেয়ে ওই ছেলেটাকে খোঁজার চেষ্টা করি। আবার মাঝে মাঝে তাকে আমি আবার পটানোর চেষ্টা করি যে আসলে এটা কি একটু নেগেটিভ ক্যারেক্টার একটু। আচ্ছা, মানে ভিলেন একটা ব্যাপার আছে, ভিলেনি ব্যাপার আছে। আমরা মানুষ দেখলে আরো বেশি বুঝতে পারবে যে এই চরিত্রে আরো অনেকগুলো শেডস আছে। কোন একটি স্ক্রিপ্ট সিলেক্ট করবার আগে কি চিন্তা কাজ করে যে কোন চরিত্র করব, কোন গল্পে কাজ করব, কি করব না? এইটা আবার আপনার ডিপেন্ড করে ডিরেক্টরের উপর। কিছু ডিরেক্টর আছেন যারা আমাকে খুব ভালোবাসেন বা আমাকে জানেন, আমি যাদেরকে ভালোভাবে জানি, তাদের গল্পও শুনি না, জাস্ট খালি ফোনে বলে যে তোমার অমুক একটা ক্যারেক্টার এই অল্প একটু ব্রিফিং দেয়। আর অন্য যাদের সাথে খুব বেশি কাজ করা হয়নি, পরিচয় খুব বেশি নেই, তখন তাদের স্ক্রিপ্টটা হাতে নিয়ে স্ক্রিপ্টটা পড়ার পর দেখি আমার সিকোয়েন্স কেমন আছে বা আমার গুরুত্ব কতটুকু আছে, ক্যারেক্টারটা কি আসলে শুধুমাত্র ডামি হিসেবে খালি অ্যাক্টিং করে যাওয়া, নাকি এটার কোনো গুরুত্ব আছে, গল্পে প্রভাব ফেলছে কিনা এটা দেখি। আর যারা খুব ভালো কাজ করছেন, যাদের সাথে নিয়মিত কাজ করছি, তাদের গল্প স্ক্রিপ্ট দেখাও লাগে না, চলে যাই কস্টিউম নিয়ে, তারপর ওখানে যে ছোট ছোট সিকোয়েন্স গুলো দেয়, এটা পড়ো, তোমার এখন এটা শুটিং, এভাবে কাজ করে ফেলি। মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন আসলে যেভাবে কাজ হচ্ছে, একজন শিল্পী হিসেবে বা সঙ্গীত পরিচালক হিসেবে আপনি কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেন? আমাদের অগ্রজ যারা ছিলেন তাদেরও তো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, আমরাও করছি। আমাদের চ্যালেঞ্জটা হলো যে ওনারা যখন কাজ করেছেন তখন কিন্তু খুব চমৎকার কথা সুরের ভালো মিউজিক হতো ওই সময়, এখনো হচ্ছে না তা না, কিন্তু আমাদের এই সময়টা একটু অস্থির সময়। এখানে মানুষ আসলে শুদ্ধ গান, ভালো গান, মৌলিক গান বানাতে গেলে বা রিলিজ করতে গেলে অনেক ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়। যেমন অসংখ্য কোম্পানি, মানে ইউটিউব কোম্পানি হয়ে গেছে, তো তারা আসলে শুদ্ধ মৌলিক বা ভালো কথার, ভালো বাণীর গানের দিকে তাদের আগ্রহ চটুল গান, ধুমধারাক্কা গান, ওগুলোর প্রতি আগ্রহ বেশি। কিন্তু তো ওই জায়গা থেকে, যেমন আমরা ছোটবেলা থেকে অল্প অল্প করে ক্লাসিক শিখে বড় হয়েছি, মঞ্চে অভিনয় করেছি, ক্লাসিক অভিনয় করেছি, গান গাইলেও ক্লাসিক গান গাওয়ার একটা
ইচ্ছা কাজ করে, কিন্তু কাজ করতে গেলে আমাদেরকে চটুল গান করতে হয়, ধুমধারাক্কা কাজ করতে হয়, অন্য কেউ গাবে তার জন্য সুর করতে হয়, মিউজিক করতে হয়। তখন মন থেকে, নিজের মন থেকে একটু ক্ষোভ বা একটা দ্বন্দ্ব তৈরি হয় নিজের দ্বন্দ্ব সাথে তৈরি হয় যে নিজের। আসলে পেশার স্বার্থে করতে হচ্ছে, হ্যাঁ কিন্তু আসলে মনের যে ক্ষুধা যে ওই প্যাটার্নের গান আমি করতে চাই, সেটার জায়গাটা খুবই কম। তো এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু তো ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা নিয়ে আমরা কাজ করি অনেকেই, যারা ক্লাসিক নির্ভর কাজ করার বা মেন্টালিটি তৈরি আমাদের যাদের, এভাবেই কাজ করতে হয়। মানে আলটিমেট টার্গেটটা কি? সবার একটা চিন্তা থাকে না যে এইরকম ধরনের একটি কাজ আমি করতে চাই আমার জীবন দশায়, সেটা কি? সেইটাই হচ্ছে যে যেহেতু ছোটবেলা থেকে ক্লাসিক শুনে বড় হয়েছি, ক্লাসিক প্যাটার্নের যত ধরনের গান করা যায়, আমাদের তো এখন আধুনিক যুগের ক্ষেত্রে আমরা সেই 90s এবং 80s এর যে সুরগুলো আছে, সেই সুরগুলোকে নিয়ে আধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে সেগুলাকে কম্পোজ করে নতুন করে কিছু কিছু সুর সংযোজন করে, আমরা তো একেবারে মৌলিক সুর তো হয় না, আমরা যে সুরই করতে যাব সেটা হাজার হাজার সুর হয়ে গেছে। তো মিক্সড করে করে ভালো ভালো মানে সুরেলা গান করার ইচ্ছা, তো সেটার স্পন্সর পাই না আমরা। অবশ্যই সেই প্রত্যাশা জায়গাগুলো পূরণ হোক, না পাওয়ার যে জায়গা সেগুলো পূরণ হোক। আর প্রত্যেক সঙ্গীত শিল্পীর জীবনে এমন একটি গান থাকা দরকার যে গানটি তাকে বাঁচিয়ে রাখবে, সেরকম একটি গান আপনার ঝুলিতে যেন যুক্ত হয়, একদম, সেই দোয়া একদম। থাকলো। অনেক অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাকে উপস্থাপন করার জন্য, এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।